আমি ইংরেজি বুঝি না, পড়তেও পারি না, জানি না এই চিঠির ভেতরে কি লেখা আছে। শুধু এটুকু জানি, এটা শুধুমাত্র অপুর চাকরির পরীক্ষা দেওয়ার চিঠি নয়, আমার বাড়ির মেয়ে বউদের মুক্ত জীবনের দরজার তালা খোলার চাবি। কিন্তু না জানি সেই দরজার বাইরে মেয়েদের জন্য কি বিপদ উৎপেতে আছে। আমার ভয় করে, আমার খুব ভয় করে। আমার খুকুর মতো যেন কারোর জীবনে কোনো বিপদ নেমে না আসে, কারোর জীবনে না। সেই শোক আমি আর সহ্য করতে পারবো না, সেই শোক আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না। কারোর জীবনে যেন সেই বিপদ নেমে না আসে। আমার এই সাজানো গোছানো সোনার সংসারটা যেন ভেঙে ছাড় কান্না হয়ে যায়। আমি চাই না, আমি চাই না আমার এই সুন্দর সংসারটা ভেঙে ছাড়খার হয়ে যাক। আমি চাই না, আমি চাই না আমার বাড়ির মানুষগুলো একটা আলাদা আলাদা বিচ্ছিন্ন দ্বীপে বাঁচুক। চাই না, চাই না। আমি মাকে একটা ফোন করে বলে দি দাদা ভাইরা এসে গেছে। কি করে পারছো অপু? পারছি মানে আমি তো মাকে ফোন করছিলাম। তুই তো হাসছো কেন? ও মা, হাসছি কেন বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কি তোমার মাথার স্ক্রুগুলো সব ঢিলা হয়ে গেছে। আগে না মশাই, আমার মাথার স্ক্রুগুলো না একদম টাইট আছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমার তো হাসি পাচ্ছে কেন? অপু, তুমি প্রিলিমসের পরীক্ষায় পাশ করে গেছো। এবার মা তোমাকে মেন্সের পরীক্ষা দেওয়ার জন্য পারমিশন দেবে কি দেবে না সেটা আমরা জানি না। তোমার কোনো টেনশন হচ্ছে না? তোমার মধ্যে তো কোনো কষ্টের লেশ মাত্র আমি দেখতে পাচ্ছি না। যেমন আন্টি মানের মনের কষ্টটা আমরা কেউ দেখতে পাচ্ছি না, আমি জানি আন্টি মানের পরিবর্তন হবেই। কি দরকার বলো তো অপু? কেন করছো মার সাথে এগুলো? না মানে মাকে তো আমি বোঝাচ্ছিলাম যাতে তোমাকে পরীক্ষাটা দিতে দেয়, তুমি কেন না করলে হঠাৎ করে? আজ আর আন্টি মানের সঙ্গে এসব কিছু নিয়ে আলোচনা না করাই ভালো। ওনার মনে ঝড় উঠেছে। আজ এত বছর পর এই বাড়িতে রাখি বন্ধন উৎসব আবার পালন করা হয়েছে। কিন্তু অনুমতি দিলেন, ওনার মনকে আজ আর চাপ দেওয়াটা উচিত হবে না। কিন্তু অপু, তোমার তো পরীক্ষাটা দিতে হবে, তাই না? তাড়াহুড়ো কেন করছো? সব হবে, আন্টিমান আগে অনুমতিটা তো দিক। মা যতদিনে অনুমতি দেবে ততদিনে যদি খুব দেরি হয়ে যায়, না মানে সব সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, তখন কি করবে? আন্টিমানের মনে ভয় বাসা বেঁধে আছে জানো তো। কুকুর মৃত্যুটা আন্টিমানের মতো মানুষকেও ভীতু বানিয়ে দিয়েছে। আন্টিমান সবসময় এটাই ভাবেন যে বাড়ির মেয়েরা যদি বাড়ির বাইরে বেরোয় তাহলে তাদের সঙ্গেও কুকুর মতো কিছু হতে পারে। ভয়ের শিকলে বাধা পড়ে আছেন আন্টিমান। একটা আশঙ্কার কারাগারে বন্দী হয়ে আছেন উনি। আমি আন্টিমানকে কারুর কাছে কখনো হেরে যেতে দেব না। মা, তোমার এত শরীর খারাপ লাগছিল যে তুমি একবারের জন্য নিচে যেতে পারলে না, বলো? নিচে গিয়ে আমি কি করতাম? কি করতাম? নাটক দেখতাম। নাটক আর বলে নাটক, চূড়ান্ত নাটক। ওই দুটো দাদা এসেছে এই বাড়িতে রাখি পড়ার জন্য। এত সাহস? ওই আমাদের ঘরের ছেলে দুটো এসেছে এখানে রাখি পড়তে। ওরা কি নিজের ইচ্ছে এসেছে মা? তোমার দিদি ওদেরকে ফোন করে এই বাড়িতে ডেকেছে যাতে ওদের বোন দুটো ওদেরকে রাখি পড়াতে পারে। কি কি বলছিস তুই? হ্যাঁ, আর সঙ্গে কি উপহার এনেছে বলো তো? কি? চাকরির পরীক্ষার প্রিলিমসের রেজাল্ট। ওটাই নাকি উপহার। ও নাকি পাশ করেছে। না না, এটা হতে পারে না। এটাই হয়েছে মা। আর তুমি দেখো, মাসিমণি ওকে পরের পরীক্ষার জন্য অনুমতি দিয়ে দেবে। তারপর ও চাকরি পেয়ে চাকরি করবে। না, কিছুতেই না। হ্যাঁ মা, ও
অপু চাকরি করবে, অপু চাকরি করে এ বাড়ির হেড হয়ে যাবে। কাজে কাটাল গোফে তেল। আরে আমি বলছি তো দিদি এটা কিছুতেই অ্যালাউ করবে না। আমি আমার দিদিকে হাড়ে হাড়ে চিনি। আমার দিদি খুব কঠিন মনের মানুষ। কিন্তু মা, মাসিমণি তো নরম হয়ে যাচ্ছে। অপু প্রত্যেক দিন নতুন নতুন আবদার করছে আর মাসিমণি অনুমতি দিয়ে দিচ্ছে। অপুর কেরামতিতে মাসিমণির মন মাখনের মতো গলে যাচ্ছে। তুমি দেখো মা, মাসিমণি ওকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য অনুমতি দিয়ে দেবে। আমি এটা কিছুতেই হতে দেব না। তুমি আর কি করবে মা? মাসিমণি যে বদলে যাচ্ছে, একদম বদলে যাচ্ছে। মাসিমণির মন অপু জয় করে নিচ্ছে। আরে বাবা, দিদি মনে মনে রেগে যাচ্ছে আমি জানি। না মা না, মাসিমণি যদি সত্যি রেগে যেত না, তাহলে সবার সামনে তখন অপুর চাকরির চিঠিটা দু টুকরো করে ছিঁড়ে ফেলে দিত। আস্তে আস্তে, কি মুশকিল। আস্তে কথা বল। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারছি না মা। অপু আমার সঙ্গে ওই গ্রামের বাড়িতে যা যা করেছে, তারপর ওকে আমি এত সহজে ছেড়ে দেব না। আমি এর বদলা নেবই নেব। শান্ত হ নীলু বাবা, একটু শান্ত হ। যা করবি শান্ত মাথায়, ঠান্ডা মাথায় কর। রাগে আমার মাথা জ্বলে যাচ্ছে মা। তুমি হয়তো তোমার ছেলের অপমানটা গায়ে মাখছো না, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না মা। আমি অপমানের প্রতিশোধ গুনে গুনে নেব। এই যে আন্টিওয়ান ভয় আশঙ্কার কাছে হেরে বসে আছেন, সেটা আমি আর বেশি দিন হতে দেব না দীপু অ্যাসিস্ট্যান্ট। কেন? কি করবে তুমি? ওনাকে ভয়ের শিকল কেটে আশঙ্কার কারাগার থেকে মুক্ত করে আনবো আমি। আনবই। তুমি জানো দীপু অ্যাসিস্ট্যান্ট, আজ আমি কেন এতটা খুশি? কারণ আজ আমি বুঝতে পেরেছি যে আন্টিওয়ান আমাকে ভালোবাসেন, আর তাই উনি আমার প্রতি এতটা প্রোটেক্টিভ। আমার ভালো মন্দ বিপদ আপদ নিয়ে উনি চিন্তা করেন। উনি ভাবছেন আমি যদি বাইরে চাকরি করতে চলে যাই, তাহলে ওখানে গিয়ে আমার হয়তো কোনো বিপদ হয়ে যেতে পারে। উনি হয়তো মুখে স্বীকার করেন না, কিন্তু উনি আমায় ভালোবাসেন। তুমি দেখো দীপু অ্যাসিস্ট্যান্ট, উনি একদিন সব বুঝতে পারবেন আর আমাকে চাকরি করার অনুমতিটাও দেবেন। কিন্তু আমাদের তো মাকে বোঝাতে হবে, এই যুগ বদলেছে, সবকিছু আর আগের মতো নেই, তাই না? আন্টিওয়ান একদিন ঠিক বুঝতে পারবেন, শুধু ওনাকে একটু সময় দিতে হবে। তুমি দেখো, একদিন হয়তো উনি মেঘা বর্ষাকে আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করার অনুমতিটাও দিয়ে দেবেন। শুধু ওনার মনের ভয়টা দূর করতে হবে। আমরা সবাই একসাথে বাঁচবো, সবাই সবার পাশে থাকবো। তুমি দেখো দীপু অ্যাসিস্ট্যান্ট, আর আন্টিওয়ানকে শুধুমাত্র এই ভরসাটাই তো দিতে হবে। ঠিক বলেছো তুমি, তুমি একদম ঠিক বলেছো। আমাদের মাকে ভরসা দিতেই হবে। অপু, আমার তো এখন মনে হচ্ছে মা হয়তো তোমাকে মেন্সের পরীক্ষার জন্য পারমিশনও দিয়ে দেবে। আর আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছি দীপু অ্যাসিস্ট্যান্ট, যেদিন আন্টিওয়ান আমাকে নিজে অনুমতি দেবেন পড়াশোনা করার, নিজে পড়তে বসতে বলবেন, জোর করবেন, পড়াশোনায় ফাঁকি দিলে আবার বকাবকিও করবেন। আর তুমি দেখো, এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। আর সেই আনন্দে তুই লাফালাফি শুরু করে দিলি। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে তুই মায়ের সাথে কথা বলতে চলে গেলি। আর তুই জানিস আমি তোকে সবার সামনে চিঠি দেওয়া নিয়ে বড়দা ভাইকে কতটা বকাবকি করলাম। দিদি ভাই, বড়দা ভাই যা করেছে খুব ভালো করেছে, সাপে বড় হয়েছে। আর সেই কারণেই তো দীপু বাবু আন্টিওয়ানের কাছে চিঠিটা নিয়ে যেতে পারলো। তুই ভাবতে পারছিস দিদি ভাই, আন্টিওয়ান নিজে দাদা ভাইদের এ বাড়িতে ডেকে পাঠিয়েছেন যাতে আমরা ওদের হাতে রাখি পরাতে পারি। আন্টিওয়ান খুব ভালো মনের মানুষ, ওনাকে আমি কোনোদিনও কারোর কাছে ছোট হতে দেব না, কোনোদিনও কারোর কাছে হেরে যেতে দেব না, আমি কথা দিচ্ছি। উনি তো আমাদের সবার মা, মা কি কখনো হেরে যেতে পারেন? মায়ের জয় হবে, আর এটা এই মেয়ের প্রমিস। অপু দীপুর বউ হয়ে বাড়িতে পচে মরবে। খুব চাকরি করার স্বপ্ন, তাই না? ওর স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দেব। তাতে তুমি আমার পাশে থাকো আর চাই না থাকো। পাগল ছেলে আমার। আমি মা হয়ে তোর পাশে থাকবো না সেটা হয়? বল, আমার ছেলের অপমান তো আমারও অপমান। আর অপু কি আমায় কম অপমান করেছে?
ও আমাকে চাপা থ্রেট দিয়েছে যে সবার সামনে আমার মুখোশ খুলে রেখে দেবে, কিন্তু ও সেটা করেনি। খুব মহৎ সাজে তুই আর আমি মিলে অপুর জীবনটা একেবারে ধ্বংস করে রেখে দেবো, বুঝেছিস? কিন্তু মা, আমি অপুকে আজ এক্ষুনি শাস্তি দিতে চাই। অপু আজ যা যা পয়েন্টস পেল না, আগামী দিনে ও এই বাড়ির গিন্নি হয়ে উঠবে, তারপর আমাদের আশ্রিত বলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বের করে দেওয়া কি এতই সহজ? আমি আহত বাঘিনী রে, চুপ করে ঘাপটি মেরে বসে থাকবো, আর সুযোগ পেলেই ওদের উপরে ঝাঁপিয়ে পড়বো। বাবা, বড় বৌদি সর্ষে ইলিশটা যা বানিয়েছে না, ফাটাফাটি। তাহলে তোমাকে আরেকটু ভাত দিয়ে এই না না, একদম না, আর পারবো না, আমি আর পারবো না, অনেক খেয়েছি। বাবা, আপনাকে আরেকটা কাতলা মাছ দিই? না 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 বাবা, দুখানা সর্ষে ইলিশ অলরেডি মেরে দিয়েছি, তারপরে আর অন্য কোনো মাছ মনে ধরে না। এইটা একদম ঠিক বলেছো বাবা। বাবা, তোমার দাদারা সব ভালো করে খেয়েছে তো? হ্যাঁ বাবা, দাদারা খেয়েছে। আর বড়দা ভাই দাদাদের নিয়ে পদ্মবিল দেখাতে গেছে। জানো তো বাবা, আমিও যেতে চেয়েছিলাম ঘুরতে, দিদিভাই যেতেই দিল না। হ্যাঁ তাই তো, তোমার পায়ের তলায় সবসময় সর্ষে লাগানো থাকে, তাই না? অপু না হয় যেত, তুমি অপুকে কেন যেতে দিলে না গো? না, আসলে দাদা ভাইরা তো খুব কম সময়ের জন্য পদ্মবিলে বেড়াতে গেছে, আর তাছাড়া ওরা তো আজকে বিকেলেই বাড়ি ফিরে যাবে। না না না, ওটি হবে না, এত সহজে তো ওদের আমি যেতে দেব না। ওদের আজকের দিনটা এ বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ, সামনে জন্মাষ্টমীর দিনটা আমি টার্গেট করব। সেদিন এ বাড়িতে বড় করে পুজো হয়, অনেক খাবার দাবার রান্না হয়। সেই দিন বৃন্দাবন থেকে এই পরিবারের কুলগুলো লীলানন্দ গোসাই আসবে। উনি কিন্তু খুব কড়া মনের মানুষ। বাড়ির বউরা ঘরোয়া হয়ে থাকবে, সেটাই ওনার চোখে শ্রেয়। সেই দিন যদি অপুকে দিয়ে একটা ভুল কাজ করানো যায়, বাস কেল্লা ফতে। লীলানন্দ ঘোষ একবার দিদির কানে দিয়ে দেন যে অপু এ বাড়ির উপযুক্ত বউ নয়, সে বাড়ির পক্ষে অপয়া, এ বাড়ির কাল, বাস আর কি। দিদি ঘাড় ধাক্কা দিয়ে অপুকে বাড়ির থেকে বের করে দেবে রে, বের করে দেবে। একদম ঠিক বলেছো। পরীক্ষা তো অনেক দূরের কথা, জন্মাষ্টমীর পুজোর দিন ওর শাস্তির ব্যবস্থা করতে হবে। মা, তুমি বেশ ভালো করে একটা প্ল্যান করো। হ্যাঁ, অপুকে কিন্তু ফাঁসাতেই হবে। সেটাই হবে রে, চিন্তা করছিস কেন? সেটাই হবে। আরে বুঝতে পারছো না কেন? কত বছর পরে বাড়িতে রাখি পূর্ণিমার অনুষ্ঠান পালিত হচ্ছে বলে কথা, একটু মজা হবে না, আনন্দ হবে না? হ্যাঁ, এই না হলে চলে কখনো? উমা, শোন না, আজকে সন্ধ্যেবেলায় একটা জমিয়ে ঘরোয়া অনুষ্ঠানের প্ল্যান করে ফেলতো। হ্যাঁ বাবা প্লিজ, এরকম বাচ্চাদের মতো করো না তো। সকাল থেকে একের পর এক নাটক হলো তো, আর নাটক চাই না। টেনশনের নাটক দেখেছি, এখন তো দেখবো আনন্দের নাটক। তুই তো আনন্দটাও বুঝিস না ভালো করে, নাটকটাও বুঝিস না। কি যে বুঝিস, শুধু সিমেন্ট বালি, বালি সিমেন্ট, সিমেন্ট বালি, টাকা, আর কিচ্ছু বোঝো না। তো রসবোধ এবারে তলানিতে এসে ঠেকেছে, সেটা বুঝতে পারছিস? অবশ্য কবেই যে সত্যিকারের রসবোধ বাবু ছিল কে জানে, তবে যেটুকু ছিল সেটাও একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি মানে যন্ত্রের মতন আসিস যাস, কারোর সঙ্গে ভালো করে কথা বলিস না, আনন্দ করিস না, কেউ একটা হয়ে গেছিস। নাহলে এই মেয়েটার দিকে তাকিয়ে তোর কোনো ফিলিং জাগে না। হ্যাঁ, কতদিন বিয়ে হয়ে গেছে, সেজে বৌমাকে নিয়ে কোথাও গেছিস? আমি তো যেতে দেখলাম না। আর নিদেন পক্ষে গঙ্গার ধারে হাওয়া খেতে গেছিস, তাও যাসনি। বাবা তুমি কি কি আমি কি কি
আমি কোন কথাটা ভুল বলেছি? আমি যা বলেছি সব সত্যি বলেছি, ধ্রুব সত্যি। চোখ থাকলে দেখ, দেখ ছোট ভাইয়ের দিকে তাকিয়ে দেখ, দীপুকে দেখ আর অপুমাকে দেখ, কি সুন্দর মিলেছে দুটিতে, কি সুন্দর খুনসুটি করছে, ঝগড়া করছে, একে অপরের খেয়াল রাখছে, কি সুন্দর। ভালো না? ভালো লাগে না? কি সুন্দর। আগে একটু আপনি আপনি চলছিল, এখন ঠিক তুমিতে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমার বড় বৌমা আর বড় খোকা, তাদের প্রেমে কোনো ঘাটতি আছে? লজ্জা পেও না, লজ্জা পাওয়ার কিছু হয়নি। তারপর আমার মেজ বৌমা আমার নাটুকে মেজ ছেলেকে নিয়ে কি দারুণ খুশি। খুশি না ছাই। বাবা, আপনার ছেলে কিন্তু দিন দিন নাটক পাগল হয়ে উঠছে। আগে তো তবু দিনের বেলা রিহার্সালে যেত, এখন রাতেও রিহার্সাল করছে। ভোরবেলা বেরোচ্ছে আর মাঝ রাতে ফিরছে। কি করি বলুন তো? এটা তো ওই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো হচ্ছে। বাবা, কবে ব্যবসাপত্র বুঝবে এবার একটু বলুন আমায়। চিন্তা করো না মেজ বৌমা, হবে হবে, সব হবে। বাবা, আপনি এবার একটু কড়া হন, ওর উপরে দায়িত্ব চাপিয়ে দিন তো। পুজোর সময় দোকানে কত কাজ থাকে, তার উপরে আবার ওই কলকাতায় নতুন জুতোর শোরুম ওপেন হচ্ছে, ওর উপরে দায়িত্ব দিয়ে দিন। কি বলছো তুমি মেজ বৌমা? আমি কি মহা পাতো খাবো? আমি কি শিল্পরও ঠিক নই? আমি কি শিল্পের কিছু বুঝি না? আমি মেজ খোকাকে জুতোর ব্যবসায় ঢুকিয়ে দেবো? হতে পারে তা? আরে মেজ খোকা হচ্ছে নট চূড়ামণি, সেটা শিল্পী মানুষ, তাকে কখনো জুতোর ব্যবসার দায়িত্ব আমি দিতে পারি? এটা লোকে আমায় খারাপ বাবা বলবে না? তাকে শিল্প থেকে টেনে নিয়ে এসে ব্যবসায় ঢুকিয়ে দিলাম, সে ওই পাট বলা ছেড়ে, অত লোকের হাততালি ছেড়ে সে ওই জুতোর ব্যবসায় 9 নম্বর 6 নম্বর 3 নম্বর 5 নম্বর এসব করবে? না না না, আমার ছেলে শিল্পী, শিল্পী অভিনেতা, এটা আমার যে কি গর্ব। আমি বলে দিয়েছি সমর্পণকে, সমু আমার শেষ জীবনে একটাই ইচ্ছে বাবা, তোকে সিরাজদৌলার পাটে আমি রেখে যেতে চাই। বাবা, আমি কিন্তু ওই সিরাজের বেগম টেগম হতে পারবো না। আর মেজদা ভাইকে না ওই চরিত্রে মানাবেও না। আর তাছাড়া আমার মনে হয় কি বলুন তো, ও না ওই নাটকে পাট টাট কিচ্ছু করে না, ওখানে গিয়ে ঝাঁট দেয় আর বাড়িতে এসে মিথ্যে কথা বলে, বলে নাটক করছি। মেজ বৌদি একদম না, আমার মেজদা ভাই আর যাই হোক মিথ্যে কথা কখনো বলে না। আচ্ছা, সামনেই তো জন্মাষ্টমী, তাহলে সেদিন ঘরে একটা নাটক হয়ে যাক, আর তাতে মেজদা ভাই পাঠ করবে। কেমন হয় বলো তো? নাটক, মালপোয়া, তালের বড়া, জমে একেবারে তালখির হয়ে যাবে জন্মাষ্টমীটা। বলি আরে অপুমা, বলি আরে, জবাব নেই। এই না হলে আমার অপুমা একবারে মনের কথাটা টেনে বলেছি। বাবা, আপনি আর অপুর তালে তাল দেবেন না। বাবা, বলছিলাম কি, ওই দিন তো বৃন্দাবন থেকে মায়ের গুরুদেব আসেন। বাবা, কি হলো বাবা? আস্তে আস্তে জল দাও, জল দাও, জল দাও। জল খান আপনি জল খান আস্তে বাবা, আস্তে আস্তে। ষাট ষাট, কি বাবা, আন্টি মানের গুরুদেবের কথা শুনে তুমি এরকম বিষম খেলে কেন? ভিড়মি যে খাইনি সেটাই আমার 14 গোষ্ঠীর ভাগ্য। আচ্ছা বাবা, ওই দিন আমরা নাটকটা করবো তো? না 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 না, নাটকের দরকার নেই। পুজো পুজো হোক, পুজো হোক, পবিত্র ভাবে পুজো হোক। বড় না, এ তো বড় বৌমা না, এই যে বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা, আমার জামা কাপড়গুলো ভালো করে কেচে পরিষ্কার পরিষ্কার করে রেখে দিও। হ্যাঁ, দরকার হলে একটু গঙ্গা জল ছিটিয়ে দিও। আর দীপু দীপু, দেখ তো আমার চুলটা কি বড্ড বেশি বেড়ে গেছে, আবার কি ছাঁটতে হবে? হ্যাঁ হ্যাঁ, না না বাবা, একদম একদম ঠিক আছে, ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে বলছিস, ঠিক আছে না? হ্যাঁ তাহলে ঠিক আছে। ও ওই কদিন তো বাড়িতে আমিষ খাওয়া যাবে না, বাইরে থেকে খেয়ে এলেও বুড়োর ঠিক গন্ধ পেয়ে যাবে। না না, আর এই আলোচনা নয়, এই আলোচনা চললে আর আমার আর সর্ষে ইলিশ খাওয়া হজম হবে না। আমি যাই, হ্যাঁ আমি যাই, তোমরা খাও, আমি যাই, আমি যাই। ওরে বাবা,
বাপরে বাপ। কি কি ব্যাপার বলো তো, আন্টিমানের গুরুদেবের কথা শুনে বাবা এরকম ভয়ে চলেই গেল কেন? গুরুদেব কেমন? সেটা তো উনি আসলে দেখতেই পাবে। যাকে কোনোদিন দেখোইনি তাকে নিয়ে আগ বাড়িয়ে কথা না বললে কি নয়? পাকা মেয়ে একটা। না অপু, আমি বলি কি, গুরুদেবকে নিয়ে তুমি কোনো কথা বলো না। মার কাছে কিন্তু ওই গুরুদেবের কথা মানে একদম বেদ বাক্য। উনি খুব কঠোর সাধনা করেন, কঠিন মানুষ, কৃষ্ণ ভক্ত। উনি প্রতি বছর জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে আসেন আর 3 দিন থাকেন। বড় বৌদি, তুমি না একটু অপুকে আর সেজ বৌদিকে বুঝিয়ে দিও। উনি এলে আমাদের বাড়িতে ঠিক কি কি করতে হয়, কি কি মেনে চলতে হয় একটু বুঝিয়ে দিও, না হলে কিন্তু খুব অশান্তি হবে। কোনো ভুল কিন্তু গুরুদেব সহ্য করতে পারেন না। উনি কৃষ্ণের উপাসক, খুব রাগী। কি কৃষ্ণের উপাসক রাগী? কিন্তু আমি যে শুনেছি গুরুদেবরা খুব উদার হন, খুব স্নেহময় হন। অপু, কি ভাবছো তুমি? না কই কিছু না তো। মাসিমণির ওপর খুব দরদ উতলে পড়ছে। মাসিমণি আমার দল থেকে বেরিয়ে গিয়ে আমায় একা করে দিয়েছে। তবে দিৎসা একাই 100। এবার আমিও অপুকে আচ্ছা করে মজা দেখাবো। শুধু একটা সুযোগের অপেক্ষা।